জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি আফনান অপসরা। পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতি না হলেও পানি নামতে শুরু করেছে চট্টগ্রাম ও কক্সবাজারে। তবে এখনও বিভিন্ন এলাকায় পানিবন্দী লাখো মানুষ। তলিয়ে যাওয়া ঘরবাড়ি আর হাটবাজারে দেখা দিয়েছে তীব্র খাবার ও বিশুদ্ধ পানির সংকট। দুর্গতদের উদ্ধার ও ত্রাণ সহায়তায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। যদিও দুর্যোগ এলাকায় শতভাগ ত্রাণ পৌঁছানো সম্ভব নয় বলে জানিয়েছে দুর্যোগ প্রতিমন্ত্রী। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী 1,88,000-এর বেশি ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সহায়তার আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে প্রস্তুত রাখা হয়েছে 650-রও বেশি আশ্রয়কেন্দ্র। এদিকে পানি নামার সঙ্গে সঙ্গে সামনে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত কিলোমিটার সড়ক, সেতু ও কালভার্ট। ভেসে গেছে ফসলি জমি ও মাছের খামার। এখন পর্যন্ত চট্টগ্রামে ভারী বৃষ্টিতে পাহাড় ধস, দেয়াল ধস ও পানিতে ডুবে 10 জনের মৃত্যু হয়েছে। বন্যার অবস্থা আসলেই ভয়াবহভাবে খারাপ, কিন্তু অনেক সময় হয় যে ভয়াবহ খারাপ বা অনেক খারাপ আমরা ওই পর্যন্ত বলে ছেড়ে দিই, জানি না কতটুকু খারাপ, বাট এইবার আমরা জানি কতটুকু খারাপ, সেই জন্য আমরা ওইভাবে পদক্ষেপ নিতে পারতেছি। তারেক রহমানের সরকার সর্বতোভাবে চট্টগ্রামবাসী তথা জনগণের পাশে রয়েছে। তাদের এই কষ্ট লাঘবের জন্য আমরা দিনরাত কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং নিবিড়ভাবে স্থানীয় প্রশাসনের সাথে সংযোগ রাখছেন। এদিকে টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেট বিভাগের নদ নদীর পানি বাড়লেও সুনামগঞ্জ ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। 24 ঘন্টায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি 2 সেন্টিমিটার কমেছে। তবে পানি নামতে শুরু করলেও এখনও পুরোপুরি কাটেনি বন্যার শঙ্কা। 3 দিনের বৃষ্টি ও উজানের ঢলে সুরমা, কুশিয়ারা, জাদুকাটা সহ বিভিন্ন নদ নদীর পানি বেড়েছিল। পাশাপাশি সীমান্তবর্তী অন্যান্য নদীর পানিও কমতে শুরু করলেও নিম্নাঞ্চলে এখনও রয়েছে বন্যার শঙ্কা। অন্যদিকে মৌলভীবাজারে মনু নদীর পানি এখনও বিপদসীমার ওপরে থাকলেও ধলাই ও জুড়ি নদীর পানি কমেছে। বন্যার পানি কিছুটা নেমে গেলেও নিম্নাঞ্চলের ফসলি জমির ক্ষয়ক্ষতি রয়ে গেছে। এদিকে হবিগঞ্জেও ধীরে ধীরে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। কালকের কিছু খাবার ছিল, ওনারা সকালে খাইছে আর নিজ নিজ দায়িত্বে খাইছে। সব আমরা জার্জির খানি খেয়ে আছি, অনেকে আবার আনা খাইয়েও আছে। জি না আমি রাস্তার উপরে গড়ে তো পানি টানি আমরা কিভাবে বাঁচবো রান্না। আগামী 24 থেকে 72 ঘন্টায় চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের আরও 10 জেলায় বন্যার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শনিবার সন্ধ্যায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে বিশেষ বার্তায় এসব তথ্য জানানো হয়। বর্তমানে বন্যা কবলিত এলাকা চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলা। তবে উত্তর পূর্বাঞ্চলীয় নদ নদীর অববাহিকার সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলা এবং উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলার কোথাও কোথাও ধীরগতিতে বন্যার পানি নামতে শুরু করেছে। এছাড়াও মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীগুলোর বন্যার পানিও ধীরগতিতে কমতে পারে। সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বহুমুখী পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। চলমান বন্যা পরিস্থিতি নিয়ে শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন, স্থানীয় এমপি ও দলীয় সব ধরনের সংগঠনের নেতাকর্মীদের ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সব জেলার এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। জানান 1000-এর বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার পাশাপাশি বন্যা দুর্গত অঞ্চলে ইতিমধ্যে ত্রাণ বাবদ 2 কোটি টাকা পৌঁছে দেওয়া হয়েছে। ত্রাণ ও উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছে বিজিবি, সেনাবাহিনী, কোস্টগার্ড সহ সরকারি বিভিন্ন বাহিনীও।
চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান সহ প্রাথমিকভাবে 5টি জেলায় এবং সারা বাংলাদেশ জুড়ে যে প্রবল বৃষ্টিপাত, বন্যা, পাহাড় ধস এবং জলাবদ্ধতার বিষয়গুলো রয়েছে সেটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, তাদেরকে আরও সুরক্ষিত রাখার জন্য, ওনাদের ত্রাণ, খাদ্য, পানি, স্যানিটেশন নিশ্চিত করবার জন্য এবং যারা পরীক্ষার্থী রয়েছে তাদের যেন জীবনে বড় ধরনের যে বিপদ তার ভাবছিল সেখান থেকে বেরিয়ে আসতে পারে, সে কারণে পরীক্ষা বিলম্বিত করার মাধ্যমে বহুমুখী একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকারের এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা চাই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন এবং সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে, সর্বোচ্চ দায়িত্ববোধ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি মানুষের পাশে রয়েছে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার, এমনটাই জানিয়েছেন কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। শনিবার সকালে কুমিল্লা টাউন হল মাঠে বৃক্ষমেলা উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকার বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করে নিজেই এর অগ্রগতি নিয়মিত তদারকি করে, তাই এ কর্মসূচিতে অনিয়মের কোনো সুযোগ নেই। যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের সাথে সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রস্তুত আছে। ওইভাবে আমাদের এগিয়ে যাচ্ছি, আমরা লিস্ট আমাদের তৈরি হয়ে যাচ্ছে ইনস্ট্যান্টলি, ভেরি কুইকলি। কারণ এই সরকার মনে প্রাণে বিশ্বাস করে কৃষির অর্থনীতি চাঙ্গা হলেই দেশের অর্থনীতি চাঙ্গা হবে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোতে বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নতুন করে ভারী বর্ষণ ও ভূমিধসের ঘটনায় বিভিন্ন রাজ্যে 5 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আসাম, মিজোরাম, ত্রিপুরা, সিকিম সহ বেশ কিছু রাজ্যে জলাবদ্ধতার কারণে অনেক সড়ক বন্ধ, যান চলাচল। বেশ কিছু স্থানে তলিয়ে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। এদিকে শুক্রবারের টানা বর্ষণে নতুন করে বন্যা দেখা দিয়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের বিভিন্ন অংশে। ভারী বর্ষণ হয়েছে পশ্চিমবঙ্গেও। গেল 24 ঘন্টায় কোচবিহারে 143 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর বলছে, আগামী 16 জুলাই পর্যন্ত অরুণাচল, আসাম, ত্রিপুরা সহ উত্তরের রাজ্যগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে এ সময় বৃষ্টিপাত কমে আসবে মধ্য ও দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে। চিকিৎসাজনিত কারণে দেশের টাকা যেন বিদেশে না চলে যায়, সেজন্য চিকিৎসকদের দক্ষতা ও সেবার মান বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 81তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় একথা বলেন তিনি। প্রতিষ্ঠানটির 80 বছর পূর্তিতে সস্ত্রীক যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দেশের চিকিৎসা খাতের নানা সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে সরাসরি প্রশ্ন উত্তরে অংশ নেন ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা। এ সময় বলেন, সেপ্টেম্বরের মধ্যে শিশুদের জন্য বিশেষায়িত চিকিৎসায় দেশের 5টি জেলায় 1000 শয্যার ব্যবস্থা করবে সরকার। নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিতে প্রতিটি হাসপাতালের পাওয়ার সিস্টেম সোলার করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে সারা দেশে হাসপাতালে 1 লাখ স্বাস্থ্যকর্মী, 25,000 মিডওয়াইফ ও 5,000 চিকিৎসক নিয়োগ কার্যক্রম প্রক্রিয়াধীন। প্রতি বছর বাংলাদেশ থেকে ±5 বিলিয়ন ডলার চলে যাচ্ছে বিদেশে চিকিৎসার জন্য। আপনাদের কাছে আমার প্রত্যাশা যে আসুন না, আমরা কেন পারবো না এই পরিস্থিতিটির পরিবর্তন করতে। সারা বাংলাদেশে 5টা শিশু হাসপাতাল, এগুলো বিল্ডিংগুলা তৈরি হয়েছিল বহু বছর যাবৎ পড়ে আছে বিল্ডিংগুলা। আমরা এগুলাকে দ্রুত চালু করার ব্যবস্থা করছি, আমরা এগুলা যাতে বাচ্চারা সাপোর্টগুলা পায়। তিস্তা নিয়ে কোনো কথার ফুলঝুরি নয়, বরং এর দ্রুত বাস্তবায়ন দরকার বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার দুপুরে রংপুরে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, গণভোট বাস্তবায়নে যা করার দরকার তাই করা হবে। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, রংপুরে বিরোধীরা জেতায় বাজেটে বৈষম্য করা হয়েছে। এবারের বাজেটেও বাজেট বৈষম্য করা হয়েছে রংপুর বিভাগের সাথে, এবং রংপুরবাসীর সৌভাগ্য না দুর্ভাগ্য আমি জানি না, এই রংপুর বিভাগের বেশিরভাগ আসন বিরোধী দলের এমপিদের হওয়ার কারণে সেখানে বরাদ্দ পরিকল্পিতভাবে কমিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনের আগে জাগো বাহে তিস্তা বাঁচাও এই আন্দোলন করেছে, কিন্তু তিস্তা নিয়ে এই বাজেটে 10 টাকারও কোনো অ্যালোকেশন নেই।
আমরা আর কথার ফুলঝুড়ি শুনতে চাই না, দেখতে চাই না। আমরা বাস্তব পদক্ষেপ দেখতে চাই। এই সরকার যদি ব্যর্থ হয়, আগামীতে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা, দোয়া, ভালোবাসা, সমর্থন, ভোটে নির্বাচিত হয়ে 11 দল সরকার গঠন করে সেই দাবি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। এদিকে শনিবার সন্ধ্যায় গাজীপুরের পিটিআই অডিটোরিয়ামে মহানগর জামায়াত আয়োজিত সেমিনারে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ বাস্তবায়নের কথা বলা হলেও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয়করণের প্রবণতা দেখা যাচ্ছে, যা জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক। গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন বিলম্ব হলে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেন তিনি। আমাদের দাবি যে পুরা 84টি বিষয়ে যা গণভোটে হা বলেছে সবকটাই মানতে হবে, সংস্কার করতে হবে, সংশোধন নয়। কারণ বিএনপির 31 দফার প্রথম দফা হলো জুলাইয়ের গণমতের ভিত্তিতে এই রাষ্ট্রের সংবিধান সংস্কার কমিশন তারা বানাবে। যেই রাজনৈতিক দল অন্য দেশের আশ্রয়ে আছে তারা স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। এদেশে সেই দল রাজনীতি করতে পারবে কিনা সেই সিদ্ধান্ত সবাইকে নিতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার বিকেলে গোদাগাড়ী উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে সড়কে এনসিপির সমাবেশে তিনি এই মন্তব্য করেন। সার্জিস আলম বলেন, জুলাইয়ের লড়াই এখনও চলমান। তিনি আরও বলেন, যারা দিনের আলোয় মাদকের বিরুদ্ধে কথা বলে আর রাতের আধারে ভাগ নেয় তারা নেতা হতে পারে না। বস্তাপচা সিস্টেম ঠিক না হলে দেশের কোনো উন্নতি হবে না। যদি ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলি তাহলে 5 বছরেই দেশের উন্নতি হবে বলে মন্তব্য করেন সার্জিস আলম। যেই দেশের একটা দল সবচেয়ে বড় দলের আশ্রয় আরেকটা দেশে গিয়ে হয়, সেই দল কি বাংলাদেশের হইতে পারে? তাহলে যেই দল আমার দেশের স্বাধীনতার জন্য হুমকি, সার্বভৌমত্বের জন্য হুমকি, যেই দল গণহত্যা ঘটায়, যেই দলের কাছে ক্ষমতার চেয়ে জীবনের মূল্য তুচ্ছ হয়ে যায়, সেই দল কি বাংলাদেশের রাজনীতি করতে পারে? সরকার গণভোটের রায় বাস্তবায়ন থেকে সরে আসায় জনগণ হতাশ ও আহত হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শনিবার বিকেলে চাঁদপুর শহরে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে তিনি একথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং এর প্রবলেম, কর্মসংস্থানের অভাব, একই সাথে সাথে আপনারা জানেন ইরানে যুদ্ধের দোহাই দিয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করলেও এখনো পর্যন্ত লোডশেডিং এর সমস্যা সমাধান করতে পারেনি। গণভোটের যে দাবি থেকে সরকারের সরে আসা, সেটি আপনাদেরকে আহত করেছে। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। ফরিদপুরের ভাঙায় ঢাকা খুলনা মহাসড়কে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে যাত্রীবাহী বাসের ধাক্কায় 5 জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ভাঙা হাইওয়ে থানার ওসি জানান, রাত 8টার দিকে ঢাকা থেকে খুলনা যাচ্ছিল নড়াইল এক্সপ্রেসের একটি বাস। সোয়াদি এলাকায় পৌঁছালে মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপের পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনার পর স্থানীয় ক্ষুব্ধ জনতা বাসটি আটক করে ও আগুন ধরিয়ে দেয়। এদিকে গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পার হতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ হারিয়েছেন স্বামী স্ত্রী। শনিবার দুপুরে উপজেলার বেড়াইদের চোলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন রাকিব হাসান ও তার স্ত্রী বিথি আক্তার। এই সময় ময়মনসিংহগামী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান বিথি আক্তার। গুরুতর আহত অবস্থায় রাকিব হাসানকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাকিব
ডেনিম্যাক গার্মেন্টস লিমিটেডের মানব সম্পদ বিভাগে কর্মরত ছিলেন। নিহত দম্পতির 9 মাস বয়সী এক সন্তান রয়েছে। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি পালিয়ে যায়। মা বাবার হাতে খুন হন খুলনার সরকারি ইকবাল নগর মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী আরফানা হোসেন নির্জনা। শনিবার সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান। পুলিশ জানায়, মাত্র 16 বছর বয়সে পরপর দুটি বিয়ে হয় নগরীর বসুপাড়া এলাকার আরফানা হোসেন নির্জনার। প্রায়ই কথার অবাধ্য হয়ে বাড়ির বাইরে থাকার কারণে তার উপর ক্ষিপ্ত হয় বাবা আলিম হোসেন আকাশ। এরই জেরে গত 8 জুলাই নির্জনার মাথায় আঘাত করে বাবা আলিম হোসেন আকাশ। এতে ঘটনাস্থলেই রক্তক্ষরণে মারা যায় নির্জনা। পরে এ ঘটনায় মা সীমা আক্তার আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করে বলে জানান কেএমপি কমিশনার। আলিম হোসেন আকাশকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। তার মেয়ে বিভিন্ন ছেলেদের সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তোলে, যার ফলশ্রুতিতে তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। উক্ত পারিবারিক কলহের কারণেই নিজ কন্যা আরফানা হোসেন নির্জনাকে হত্যা করেন। হত্যার পর মরদেহটি প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানাধীন প্রান্তিক আবাসিক এলাকার 3 নম্বর রোডে ফেলে রেখে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেন। শনিবার সকাল 8টা পর্যন্ত গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে 786 জনের শরীরে হাম ও উপসর্গ দেখা গেছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গেল 15 মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট 753 জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত 1,10,601 জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট 13,410 জনের হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী গত 15 মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট 93,491 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 89,762 জন। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে 60টি মামলায় 75 জনের বিরুদ্ধে রায় ঘোষণা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, মামলার গতি ত্বরান্বিত করতে লোকবল, ট্রাইব্যুনাল ও প্রসিকিউটর বাড়ানোর প্রক্রিয়া চলছে। শনিবার জাতীয় শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রযোজনায় 24-এর গণ অভ্যুত্থানের অডিও ভিজুয়াল সিরিজ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে চিফ প্রসিকিউটর আরও বলেন, দেশ আর কোনো ফ্যাসিস্ট মেনে নেওয়া হবে না। সাবেক চিফ প্রসিকিউটর বলেন, অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সঠিক বিচার না হলে দেশের অস্থিরতা তৈরি হবে। আমাদের প্রায় 60টি মামলা ইতিমধ্যে আমাদের রায় ঘোষিত হয়েছে। প্রায় 70 জন আসামির বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছে। আগের চেয়ে অনেক বেশি গতিশীল প্রক্রিয়ায় এই মামলাগুলোর তদন্ত চলছে। আমাদের তদন্তের প্রক্রিয়ায় আমাদের তদন্ত সংস্থার লোকবল বৃদ্ধি, ট্রাইব্যুনাল বৃদ্ধি এবং আমাদের প্রসিকিউশনের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই হবে। এই বিচার প্রক্রিয়া যদি আমরা সম্পন্ন করতে না পারি, তাহলে বাংলাদেশে এক ধরনের অস্থিরতা তৈরি হবে। এই যে বিপ্লবীদের কথা, আহতদের কথা আমরা শুনছি, এই ক্ষোভটা দানা বাঁধতে থাকবে এবং এটার ফার রিচিং ইম্প্যাক্ট আছে। পরবর্তী সময়ে বাংলাদেশের প্রয়োজনে যদি এইরকমই হয় যে বিচার হবে না, তাহলে কোনো মানুষ কিন্তু আর রাষ্ট্রকে রক্ষার জন্য এগিয়ে আসতে চাইবে না। দিনাজপুরের সদর উপজেলার দাইনু সীমান্ত দিয়ে 4 বাংলাদেশি নাগরিকের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। শনিবার ভোর 5:30টার দিকে আকিরাপুর দাইনু সীমান্তের 315 নম্বর মেইন পিলারের কাছে ঘটনাটি ঘটে। বিজিবি জানায়, 4 জন ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে টহলরত সদস্যরা তাদের বাধা দেয়। পরে তাদের সীমান্তে শূন্য রেখায় রাখা হয়। তাদের মধ্যে 1 জন নারী, 3 জন পুরুষ এবং 1 জন প্রতিবন্ধী।
বিজিবি জানায় 4 জনই খুলনার দৌলতপুরের বাসিন্দা। প্রায় 2 বছর আগে তারা কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন। দেশে ফেরার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে সেখানে প্রায় 2 মাস কারাভোগ করেন। ঘটনার পর বিজিবি বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানালেও এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। সরকারি হিসেবে দেশে চলতি মৌসুমে 84 লাখ গাছ লাগানো হলেও এই তথ্যের সত্যতা নিয়ে খোদ সরকারের ভেতরেই তৈরি হয়েছে সংশয়। পরিবেশমন্ত্রী বলছেন, শুধু প্রধানমন্ত্রী নন, এই পরিসংখ্যান তার নিজের কাছেও বিশ্বাসযোগ্য নয়। শনিবার রাজধানীতে পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বন, জলবায়ু ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশের এমন ত্রুটিপূর্ণ পরিসংখ্যানের কারণেই আন্তর্জাতিক মহলে দেশের তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেক দেশই বাংলাদেশের পরিসংখ্যান বিশ্বাস করে না বলে মন্তব্য করেন তিনি। প্রবৃদ্ধি অর্জনের দৌড়ে পরিবেশকে বাজি রাখা যাবে না বলেও উল্লেখ করেন মন্ত্রী। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের উৎস চিহ্নিত না করে কেবল পরিণতি নিয়ে কথা বলাকে ফলপ্রসূ নয় বলেও মনে করেন পরিবেশ মন্ত্রী। তার মতে, কর্মসংস্থানের জন্য শিল্পায়ন প্রয়োজন, তবে তা কোনোভাবেই পরিবেশ ধ্বংস করে নয়। প্রতি বছর 22 লক্ষ লোক কর্মসংস্থানের জন্য চাকরি বাজারে আসতেছে। কত লোকের আপনি বিদেশে পাঠাইবেন? সো আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অত্যন্ত জরুরি। অর্থনৈতিক প্রবৃদ্ধির অনলি উপায় হলো আপনাকে উৎপাদন বাড়ানো। উৎপাদনের সাথে কৃষিও আছে। তো উৎপাদন যদি আমরা বাড়াতে যাই তাহলে আমাদের ইন্ডাস্ট্রি দরকার। তো উৎপাদন এবং কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আমাদের ইন্ডাস্ট্রি অত্যন্ত জরুরি। কিন্তু আমরা এন্ডও করতে পারি না যে ইন্ডাস্ট্রি করার জন্য আমরা আমাদের পরিবেশকে নষ্ট করবো, সেটাও আমরা চাই না। যেসব অসাধু ঠিকাদার উদ্দেশ্য প্রণোদিতভাবে স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার দিচ্ছে তাদের মানবতার শত্রু বলে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলেন। শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ নেই বলে টেকসই শিক্ষা নিশ্চিত হচ্ছে না বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। বলেন, শিক্ষকদের থেকে ত্যাগের মানসিকতা হারিয়ে যাচ্ছে। এ কারণে শিক্ষা ব্যবস্থা নিম্নগামী। শিক্ষকরা প্রজ্ঞা ও অভিজ্ঞ না হলে শিক্ষার্থীরা আলোকিত হবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। বলেন, শিক্ষার উৎকর্ষতা সাধন সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। শিক্ষিকা হিসেবে আপনার ক্লাসে যখন একটি শিক্ষার্থী আপনার কাছে সেই শিক্ষা নিতে আসে, আপনার দায়িত্ব হচ্ছে সেই নিজের সন্তানের মতো সেই শিক্ষার্থীকেও সঠিক জ্ঞান এবং সঠিক শিক্ষায় তাকে শিক্ষিত করা। প্রকৃত অর্থেই শিক্ষক যদি শিক্ষিত না হয়, শিক্ষক যদি প্রাজ্ঞ না হয়, শিক্ষক যদি অভিজ্ঞতা সম্পন্ন না হয়, শিক্ষক যদি আধুনিক প্রযুক্তির সাথে তার পরিচয় না ঘটে, তাহলে শিক্ষার্থী কখনোই আলোকিত হবে না। বর্তমান সরকার জনগণের সেবা ও জবাবদিহিতার সরকার। জনসম্পৃক্ত যে কোনো প্রতিষ্ঠানের সমস্যা নিরসনে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার সন্ধ্যায় মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে বিদ্যুৎ সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, জাপান গার্ডেন সিটিতে বর্তমানে 100% বিদ্যুৎ সরবরাহ রয়েছে। আগামীতে নাগরিক ভোগান্তির যেন সৃষ্টি না হয় সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজরদারি জোরদার করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। এ সময় রাজধানীর বেসরকারি ভবনে ফায়ার সেফটি নিশ্চিত করতে ভবন মালিককে উদ্যোগী হবার আহ্বান জানান তিনি। বিগত দিনগুলোতে অনেক কিছু হয়েছে। আমি জানি ম্যানেজমেন্ট কমিটির উপরে অনেক ধরনের আপনার দুষ্টু শক্তির বা অপশক্তির একটা প্রেশার ছিল, আপনারা অনেক কিছু ঠিকভাবে করতে পারেন নাই, কিন্তু এখন আর সেই দিন নাই। এখন গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, সো এখন ফায়ার সেফটির অনেকগুলো ল্যাকিং আছে বিল্ডিংগুলোতে, এগুলো একটু সঠিকভাবে আপনাদের নজর দিতে হবে। ৭১-এ যদি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পাক বাহিনীর গণহত্যার প্রতিবাদ প্রতিরোধে যুদ্ধ না করত, তাহলে বাংলাদেশ এখনও পাকিস্তান থাকত বলে মন্তব্য করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শনিবার দুপুরে রাওয়া ক্লাবের হেলমেট হলে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের অভ্যুদয় শীর্ষক আলোচনা অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, স্বাধীনতার এবং সার্বভৌমত্বের ক্ষেত্রে কোনো আপোষ মেনে নেওয়া হবে না। স্বাধীনতার তথা তৎকালীন রাজনৈতিক নেতারা চিন্তা করেন নাই। এ যুদ্ধ ছিল জনতার যুদ্ধ। স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, তবে এ কথা ইতিহাসে নেই। পাঁচটি ক্যান্টনমেন্টে আলাদা আলাদাভাবে কেউ কারোর সাথে যোগাযোগ না রেখে বিদ্রোহ করেছে পাকিস্তানিদের গণহত্যার প্রতিবাদ করে তারা জনগণকে সংগঠিত করেছে। মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন, জনগণকে আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য। সেই জন্যই 9 মাস ব্যাপী রক্ত মুক্তিযুদ্ধ সংগঠিত হতে পেরেছে। এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ নয়, বাঙালিদের অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ। এই যুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করেছে বাঙালিরা। সেই জন্য আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতি কৃতজ্ঞতা জানাই। শিক্ষার্থীরা শুধু দক্ষ পেশাজীবী নয়, মানবিক মূল্যবোধ সম্পন্ন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। শনিবার বিকেলে রাজধানীর উত্তরায় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে জীবন গঠন, নৈতিকতা, গবেষণায় আগ্রহ এবং দক্ষ মানব সম্পদ হিসেবে নিজেদের গড়ে তোলার বিষয়ে নানা দিক নির্দেশনা দেন বক্তারা। এছাড়া বিশ্ববিদ্যালয়কে গবেষণা ও উদ্ভাবন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে জোর দেওয়ার আহ্বান জানান বিশিষ্টজনরা। বাংলাদেশ ভবিষ্যতে যে ফাইটটা করতে চায় সেই ফাইটে তরুণরাই প্রধান ফাইট করবে। এবং একটা কথা একটু তোমাদের মনে রাখা জরুরি, যেটা বলা হয়েছে, শুধু দক্ষতা অর্জন না, একই সাথে মানুষ হিসাবে ভালোভাবে গড়ে ওঠাও ইম্পর্টেন্ট। একটু ক্লিয়ার ধারণা থাকতে হবে যে পৃথিবীতে আমরা এখন আছি, যে পৃথিবীতে যে ট্রান্সফরমেশনটা ঘটছে, সেই ট্রান্সফরমেশনের খোঁজ খবর রাখা এবং নিজকে সেটার জন্য প্রস্তুত করে নেওয়া। কোনো মেগা প্রকল্পের ব্যয় রাজনৈতিক ব্যক্তিরা নয়, বরং প্রকৌশলীদের পরিকল্পনার ভিত্তিতেই নির্ধারিত হয়। তবে সাধারণ মানুষের নিয়ম না মানার প্রবণতায় অপরিকল্পিত নগরায়নের জন্য দায়ী বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার সকালে রাজধানীতে প্রকল্প ব্যবস্থাপনার সফলতা ও ব্যর্থতা বিষয়ক সেমিনারে কথা বলেন প্রতিমন্ত্রী। বলেন, রাজধানীর অনেক এলাকায় পরিকল্পনা না মেনেই সড়ক ও অন্যান্য অবকাঠামো ঘিরে আবাসন গড়ে উঠেছে, যা ডিটেইলড এরিয়ে প্ল্যান বাস্তবায়নে বড় প্রতিবন্ধকতা তৈরি করেছে। বিপুল জনগোষ্ঠীর চাহিদা পূরণে ছোট পরিসরের বদলে সরকার এখন দীর্ঘমেয়াদী ও সমন্বিত নগর পরিকল্পনার দিকে এগোচ্ছে বলেও জানান তিনি। এ সময় সবাইকে বিধিমালা মেনে ঘরবাড়ি নির্মাণের আহ্বান জানান প্রতিমন্ত্রী। ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের যে ডিপিপি গুলো আমরা প্রণয়ন করে প্ল্যানিং এ দিচ্ছি, সেখানে আপনাদের ইঞ্জিনিয়াররা আদৌ আছে কিনা বা আপনাদের প্রতিনিধি আছে কিনা, এই যাচাই বাছাই গুলো করছেন কারা, তাদের সম্বন্ধে, তারা ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে তাদের ধারণা আছে কিনা, বা একটা ব্রিজের পাইলিং বলেন, গার্ডার বলেন, অ্যাপ্রোচ রোড বলেন, ব্রিজের বা রাস্তার কার্পেটিং বলেন, বা বিল্ডিং এর বিভিন্ন বিষয় সম্বন্ধে তাদের সম্যক না প্র্যাকটিক্যালি ধারণা, ইঞ্জিনিয়ারিং ধারণা আছে কিনা, আমার তো মনে হয় বিন্দুমাত্র নাই। এখন চারদিকে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছে একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। রাজধানী দারুস সালামে আত্মগোপনে থাকা কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পলাতক আসামি আবদুল্লাহ শিকদারকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার সকালে র্যাব 4-এর কার্যালয়ে ব্রিফিংয়ে এ খবর জানানো হয়। কোম্পানি কমান্ডার KN রায় জানান, 2024 সালের আগস্টে গণঅভ্যুত্থানের সুযোগ নিয়ে কারাগারে সৃষ্ট সহিংসতায় বৈদ্যুতিক পিলারের মই ব্যবহার করে পালায় আবদুল্লাহ শিকদার।
পলাতক আব্দুল্লাহ শিকদার দেশের বিভিন্ন অঞ্চলে ছদ্মবেশে অবস্থানের পর সবশেষ দারুস সালামে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদ ও প্রযুক্তির সহযোগিতা নিয়ে শুক্রবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাবের বিশেষ টিম। 2021 সালে গোপালগঞ্জে সুদের টাকা নিয়ে বিরোধের জেরে হত্যা মামলায় মৃত্যুদণ্ড সাজা নিয়ে 2023 সাল থেকে কাশিমপুরে হাই সিকিউরিটি কারাগারে ছিলেন আসামি আব্দুল্লাহ শিকদার। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামিকে দারুস সালাম থানা থেকে আমাদের র্যাব 4-এর একটি চৌকস দল গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামি এবং মামলার এজাহার পর্যালোচনায় জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ আব্দুল্লাহ শিকদার গোপালগঞ্জের একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে গত 23 ডিসেম্বর 2023 থেকে কাশিমপুর কারাগারে বন্দী অবস্থায় ছিল। পরীক্ষা কেন্দ্রে নকল করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে ভোলার চর ফ্যাশনে পরীক্ষার্থী ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় 2 পুলিশ সদস্য সহ অন্তত 10 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, শনিবার অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র কঠিন হওয়া অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা। এই সময় নকল করতে না দেওয়ায় পরীক্ষার্থীদের একাংশ ক্ষুব্ধ হয়ে ওঠে। পরীক্ষা শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কেন্দ্রের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং দায়িত্বরত শিক্ষক এবং পরীক্ষা সংশ্লিষ্টদের অবরুদ্ধ করার চেষ্টা চালান। এক পর্যায়ে তারা কেন্দ্রের কয়েকটি শ্রেণীকক্ষে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ার শেল নিক্ষেপ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে। সংঘর্ষে 2 পুলিশ সদস্য সহ অন্তত 10 জন আহত হন। ভোলায় এইচএসসি পরীক্ষায় নকল করতে না দেয় যেসব শিক্ষার্থী ও অভিভাবকরা মব তৈরি করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সিসিটিভি ফুটেজ দেখে তাদের আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। শনিবার বিকেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। বিগত সময়ে মেধাবীরা উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে সেখানেই থেকে যেতেন, তবে বর্তমান সরকার উচ্চশিক্ষা শেষে তাদের দেশে ফিরিয়ে এনে কর্মসংস্থান ও গবেষণার সুযোগ সৃষ্টি করছে বলে জানান শিক্ষামন্ত্রী। ভোলার একটি কলেজে সেখানে এই ঐতিহাসিকভাবে মব অ্যাটাক হয়েছে, নকল করতে দিতে হবে। প্রিন্সিপালের রুম ভেঙেছে এবং কলেজে অ্যাটাক করেছে গার্ডিয়ানরা। সো দিস ইজ এ ভেরি ডেঞ্জারাস নিউজ ফর মি। ফেনীর ছাগলনাইয়ায় পেশাগত দায়িত্ব পালনের সময় মোহনা টিভির স্থানীয় প্রতিনিধি নিজামুদ্দিন চৌধুরী সজীবকে হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ফেনীতে কর্মরত সাংবাদিকরা। শনিবার বেলা 11টায় শহরের ট্রাঙ্ক রোডে শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেন সাংবাদিকরা। এরপর প্রেস ক্লাবের প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক নেতৃবৃন্দ। তাদের অভিযোগ, হত্যার উদ্দেশ্যে এই হামলা করা হয়েছে। এমন সন্ত্রাসী কাজের সাথে ফেনী নদী থেকে বালু উত্তোলনকারী সিন্ডিকেট দায়ী বলে দাবি করেন তারা। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। গত বৃহস্পতিবার ফেনীর ছাগলনাইয়ায় শুভপুর ফেনী নদীর পাড়ে সংবাদ সংগ্রহের কথা বলে সাংবাদিক সজীবকে ডেকে নিয়ে মারধর করে নদীর পানিতে ফেলে দেয় সন্ত্রাসীরা। এ বিষয়ে থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জড়িত সন্দেহে 2 জনকে গ্রেপ্তার করে। মালয়েশিয়ায় সক্রিয় মানব পাচার চক্র করিম গ্যাংয়ের আস্তানায় অভিযান চালিয়ে অনুপ্রবেশের অভিযোগে 15 সন্দেহভাজন বাংলাদেশিকে আটক করা হয়েছে। এছাড়াও চক্রের সদস্য সন্দেহে আরও 3 বাংলাদেশিকে আটক করা হয়েছে। আটককৃতদের প্রত্যেকের বয়স 20 থেকে 52 বছরের মধ্যে। মানব পাচার ও অভিবাসী চোরাচালান বিরোধী আইনের আওতায় তদন্তের জন্য তাদেরকে পুত্রজয়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। ইমিগ্রেশন বিভাগের তথ্য বলছে, জানুয়ারি থেকে সক্রিয় করিম গ্যাং অত্যন্ত পরিকল্পিত উপায়ে মানব পাচার কার্যক্রম পরিচালনা করছিল। পাচারকৃত ব্যক্তিদের কম্বোডিয়া ও দক্ষিণ থাইল্যান্ড হয়ে কেলান্তান সীমান্ত দিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করানো হতো।
জাতিগত সংঘাতে ফের উত্তাল ভারতের মণিপুর রাজ্য। শনিবার স্থানীয় সময় দুপুরে মেইতে সম্প্রদায়ের বেশ কয়েকটি বাড়িতে আগুন দেয় কুকি সম্প্রদায়ের লোকজন। এ ঘটনায় এখন পর্যন্ত আটক করা হয়েছে দুজনকে। অভিযুক্ত বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। তাদের বিরুদ্ধে কুকি অধ্যুষিত এলাকায় মেইতেই জনগোষ্ঠীর 6টি বাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠে। এর জেরে দুই পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য জুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া বিক্ষোভ দমাতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। 2023 সালের মে মাসে অর্থনৈতিক সুবিধা ও চাকরির কোটা নিয়ে মণিপুরে হিন্দু, মেইতেই ও খ্রিস্টান কুকি সম্প্রদায়ের জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়েছিল। ভিয়েতনামের ফু কুওক দ্বীপের কাছে 36 জন আরোহী নিয়ে একটি পর্যটকবাহী নৌকা উল্টে গিয়ে অন্তত 15 জন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর দুইজনকে আশঙ্কাজনক অবস্থা সহ মোট 21 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্গতদের সহায়তায় বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করেছে ভারতীয় মিশন। নৌযানটিতে 32 ভারতীয় পর্যটক, 3 জন ক্রু এবং বাবুর্চি সহ মোট 36 জন আরোহী ছিলেন। ভিয়েতনামের হন মে রুত দ্বীপ থেকে আন থই বন্দরের দিকে রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই তীব্র ঢেউ এবং ঝড়ো হাওয়ায় উল্টে যায় নৌকাটি। হতাহতদের পরিবারের জন্য সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েক দশকের মধ্যে অন্যতম শক্তিশালী টাইফুন বাভির তাণ্ডব মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে পূর্ব এশিয়ার দেশ চীন, জাপান ও তাইওয়ান। টাইফুনের প্রভাবে ভারী বর্ষণ ও ভূমিধসে ফিলিপিন্সে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 15 জনে। এখনও চলছে উদ্ধার অভিযান। এদিকে বিবিসির তথ্য, আজ দক্ষিণ পূর্ব চীনের স্থলভাগে আঘাত হানতে পারে এই টাইফুন। এই সময় তাইওয়ানের উত্তর ও পূর্বাঞ্চল এবং জাপানের কয়েকটি দ্বীপে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়া হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে পূর্ব এশিয়ার এই 3 দেশে হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া শক্তিশালী এই টাইফুনের প্রভাবে সপ্তাহ জুড়ে চীন, জাপান ও তাইওয়ানে বৈরী আবহাওয়া বিরাজ করবে। তাইপের সতর্কবার্তা, টাইফুনের প্রভাবে দ্বীপরাষ্ট্রটিতে 39 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আগাম বন্যার সতর্কতা হিসেবে প্রস্তুত রাখা হয়েছে অসংখ্য বালির বস্তা। ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের জন্য তৈরি প্রায় 29,000 সেনা সদস্য। বাবা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন ছেলে মোজতবা খামেনি। এদিকে মার্কিন প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা হলে ইরানের অস্তিত্ব মুছে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। এ ধরনের পরিকল্পনা করলে তেহরানকে 1000 ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হবে। মোজতবা খামেনি এক টেলিগ্রাম বার্তায় বলেন, যুদ্ধে নিহত সব শহীদদের হত্যার বিচার করা হবে। অস্ত্রবিরতি কার্যকর না থাকলেও ইরানের অনুরোধে আলোচনার টেবিলে ফিরবে যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন ট্রাম্প। যদিও এ ধরনের অনুরোধের বিষয়টি প্রত্যাখ্যান করেছে তেহরান। আলোচনায় ফেরার আগে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরানকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, এ বিষয়ে নিশ্চয়তা হিসেবে তেহরানের পক্ষ থেকে প্রকাশ্য বিবৃতিও চেয়েছে ওয়াশিংটন। ইরান যুক্তরাষ্ট্র উদ্দেশ্যনা নিরসনে আন্তর্জাতিক অঙ্গনে আবারও তীব্র হয়েছে কূটনৈতিক চাপ প্রয়োগ। এমন অবস্থায় দুই দেশকে আবারও আলোচনায় ফেরাতে ইরানে অবস্থান করছেন কাতারি প্রতিনিধি দল। এখন চারদিকে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছে একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। দেশের সকল জেলা স্টেডিয়ামে অন্তত একটি করে সুইমিং পুল স্থাপনের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেই সঙ্গে বর্তমানে থাকা পুলগুলো সংস্কারেও সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানালেন প্রতিমন্ত্রী। শনিবার 38তম জাতীয় সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতার শুরুতে এই কথা বলেন আমিনুল হক। খুব বেশি ভালো অবস্থায় নাই সেই সুইমিং পুলগুলো, সেগুলোকে সংস্কার করে জরাজীর্ণ যে অবস্থায় রয়েছে সেখান থেকে বের করে এনে আমরা সেই সুইমিং পুলগুলোকে নতুন একটি পরিবেশে ফিরিয়ে আনতে চাই। পাশাপাশি আমাদের বর্তমান সরকারের
ইতিমধ্যে আমরা একটি প্রকল্প হাতে নিতে যাচ্ছি যে প্রত্যেকটি জেলা স্টেডিয়ামে আমরা একটি করে সুইমিং পুল নির্মাণ করতে চাই। আমরা চাই যাতে সবার জন্য সাঁতার এই নিশ্চয়তা প্রদানের মাধ্যমে আমরা সবাইকে সাঁতার শেখা বা সুইমিংয়ের মাধ্যমে নিজেকে সুস্থ রাখার যে কার্যক্রম সেটা আমরা সরকারিভাবে এটা নিশ্চিত করতে চাই। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।